আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানান। ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। আমরা পড়া শুরু করে দেব কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার বলছেন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। শরীর আগের তুলনায় ভালো, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি একটু। সব ঠিক আছে তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিতে পারি। আচ্ছা, ত্রিভুজ গণনা আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছিল। অল্প একটু আছে, 8-10টা ত্রিভুজ আমরা একটু শিখবো। তারপর আমরা চলে যাবো চতুর্ভুজ, অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো টাইপের কিছু প্রশ্ন আসে, সেগুলোতে চলে যাবো। তো প্রথমে দেখেন আমি একটা চিত্র আঁকাচ্ছি। আপনাদেরকে গতদিন পর্যন্ত যতটুকু পড়াইছিলাম আশা করছি আপনারা পারছেন, হ্যাঁ? এবং বিগত সালের প্রশ্ন বা বিভিন্ন বই গাইড প্র্যাকটিস করলে দেখবেন যে আপনি ধরতে পারছেন যে কতগুলো ত্রিভুজ আছে, হ্যাঁ? আচ্ছা দেখেন, আমি একটা চিত্র আঁকাচ্ছি এখানে। আচ্ছা একটু আমি 10 সেকেন্ড সময় নিচ্ছি, স্কেলটা ভুলে রেখেছি, স্কেলটা নিয়ে আসি না। আচ্ছা এখানে কতটা ত্রিভুজ আছে, হ্যাঁ আমাদের কাউন্ট করতে হবে যে এখানে কতটা ত্রিভুজ আছে। জি এখানে মোট আমি অপশন দিয়ে দিচ্ছি, 10, 12, 14, 15, আচ্ছা 10 থাকবে না, 18। আচ্ছা দেখেন এখানে কতটা ত্রিভুজ আছে আমরা কাউন্ট করে বের করব। তো আমি আপনাদের এইগুলা ত্রিভুজ গণনার সময় আমরা বলছিলাম যে আমরা যখন ত্রিভুজ গণনা করব তখন আমরা বেসিক ফিগার বের করার চেষ্টা করব, যে বেসিক ফিগারগুলো আমাদের পরিচিত। হ্যাঁ এখানে দেখেন আমি যদি এটার নাম দেই এ বি সি ডি একটা চতুর্ভুজ, এখানে একটা পয়েন্ট আছে, আমরা এটাকে ও দিলাম। আচ্ছা সবাই একটু তাকায় দেখেন তো, এ বি সি ডি চতুর্ভুজ, এ বি সি ডি চতুর্ভুজের দুই কর্ণ যোগ করা আছে। দুই কর্ণ যোগ করা থাকলে ভিতরে 8টা ত্রিভুজ উৎপন্ন হয়, আমরা দেখতে না পেলেও ভিতরে আছে, হ্যাঁ 8টা ত্রিভুজ আছে। আরো একটা বেসিক ফিগার হচ্ছে এই যে বিওডি একটা ত্রিভুজ, দেখেন বিওডি ত্রিভুজ, এই বিওডি ত্রিভুজ, এই যেটা এই বিওডি ত্রিভুজের এই যে এক শীর্ষ থেকে এই যে অন্য বাহুর উপর এই যে লম্বটা না, লম্ব না হোক এই যে, তাহলে বিওডি ত্রিভুজের মধ্যে তিনটা ত্রিভুজ আছে। কিভাবে? এইটা একটা আর বিওডি মোট একটা, বোঝা গেছে বিষয়টা? তাহলে বিওডি ত্রিভুজের একটা বেসিক ফিগার বিওডি, এর মধ্যে কয়টা আছে? তিনটা ত্রিভুজ আছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন দেখেন অনেকে চিন্তা করতেছেন তাহলে এটা কি বেসিক ফিগার? এই যে এটা, এই যে এটা কিন্তু ত্রিভুজ হয়, এটা কিন্তু চতুর্ভুজ। এই যে বি ও ডি সি, এটা কিন্তু চতুর্ভুজ। আবার মনে করেন না যে এখান থেকে এটার উপর লম্বটা না আছে,
এরকম মনে করেন না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তার মানে এখানে এই যে বি ও সি এটা একটা ত্রিভুজ হয়েছে, আর ডি সি ও ডি এটা একটা ত্রিভুজ হয়েছে, কিন্তু এই টোটালটা কিন্তু ত্রিভুজ নেই, টোটালটা চতুর্ভুজ। তাহলে বুঝতে পারছেন এখানে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি, বি ও সি একটা প্লাস সি ও ডি এই দুইটা। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আর কোন ত্রিভুজ আছে কিনা, একটু মনে রাখবেন যে আর কোন ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি কিনা। আপাতত দৃষ্টিতে না দেখা গেলেও আমরা কিছু ত্রিভুজ আছে গণনা করি, যেটা হচ্ছে বি এ ও বি। দেখেন এই যে এ ও বি, এই যে এই ত্রিভুজটা দেখেন, এই যে এই ত্রিভুজটা কিন্তু গোনা হয়নি, দেখেন খেয়াল করে, এটা কিন্তু কোনোটার মধ্যে গোনা হয়নি, না চতুর্ভুজের ওই আটটার মধ্যে আছে না অন্য কোথাও আছে, ঠিক আছে? এটা একটা, আবার এ ও ডি এই পাশে এইটা একটা, এই দুইটা ত্রিভুজ আমরা কি এখনো গণনার বাইরে থেকে গেছে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝছেন। তার মানে এ ও বি প্লাস এ ও ডি, এ ও ডি এ হলো দুইটা, তাহলে কয়টা হলো? 8 3 11 2 13 আর 2 15, তার মানে টোটাল ত্রিভুজ হচ্ছে 15টা। আশা করি বুঝতে পারছেন, 15টা, জি 15টা, 14টা বুঝতে পারছেন? আচ্ছা, এই ধরনের ফিগার একটু ক্লিয়ার ভাবে না করে গেলে কিন্তু সমস্যা হবে, হ্যাঁ? একটু বাসা থেকে প্র্যাকটিস না করে গেলে খুঁজে পাবেন না। এই যে বিশেষ করে লাস্টে যে দুইটা ত্রিভুজ, এই যে দেখে মনে হচ্ছে সবই মনে হয় গোনা হয়ে গেছে, হ্যাঁ? এই যে এটা তো গোনা হয়নি। আবার অনেকে চিন্তা করতেছেন ভাই এইখান থেকে যে এই যে এর উপর লম্বটা না, তাহলে এখানে এই একটা টোটাল একটা তিনটা, ভাই ওই এইটা এইটা আর এই যে এইটা, এটা কিন্তু চতুর্ভুজের আটটার মধ্যে গোনা হয়ে গেছে, হ্যাঁ? আশা করি বুঝছেন, একই জিনিস দুইবার করবেন না। ওকে, এবার পরবর্তী ফিগারে যাচ্ছি। এর পরবর্তী টপিক আমাদের হচ্ছে চতুর্ভুজ গণনা শেষ হয়ে গেলেই এর পরবর্তী টপিক হচ্ছে আমাদের ব্লাড রিলেশন, রক্ত সম্পর্ক, হ্যাঁ? রক্ত সম্পর্ক থেকে আপনাদেরকে মোটামুটি গোটা বেশি প্রবলেম সলভ করলে ইনশাআল্লাহ যদি আসে কমন করবে ওর মধ্যে থেকে। আচ্ছা, এবার আমি পরবর্তী চিত্রটা আঁকাচ্ছি, দেখেন। আচ্ছা, এখানে কতটা ত্রিভুজ আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখেন, এখানে কতটা ত্রিভুজ আছে আমরা যদি খুঁজে বের করতে চাই, প্রথমে আমাদের বেসিক ফিগারগুলো খুঁজে বের করি, যে বেসিক ফিগারগুলো আছে। দেখেন আমরা প্রথমে কি এবিসিডি নাম দেই, এ বি সি ডি ই এফ জি এইচ। আচ্ছা ওকে ফাইন। এখন দেখেন তো আমরা একটা বেসিক ফিগার, এখানে কিন্তু এই এ সি ই জি যে চতুর্ভুজটা আছে সেই চতুর্ভুজের কিন্তু দুই কর্ণ যোগ করা নাই। তাহলে দুই কর্ণ যেহেতু যোগ করা নাই, তাহলে আমরা ওই ওই চতুর্ভুজের সূত্র না আঁকাই। আমরা একটু দেখেন তো এ সি এইচ এইটা একটা ত্রিভুজ কিনা, এ সি এইচ। এই এ সি এইচ ত্রিভুজের এই যে শীর্ষ থেকে এই যে ভূমির উপর লম্ব বা দাগ টানা আছে, তাহলে এখানে তিনটা ত্রিভুজ, এই একটা আর এ সি এইচ নিজে একটা। ওকে ফাইন, তিনটা। একই কাহিনী কিন্তু এই পাশে এই যে জিইডি, এখানে কিন্তু এই ঘটনা ঘটে আছে। দেখেন জিইডি একটা ত্রিভুজ, তার এক শীর্ষ থেকে এই যে ভূমির উপর দাগ টানা আছে। তার মানে এই জিইডি এই ত্রিভুজের মধ্যে এটা একটা আর জিইডি ত্রিভুজ মিলে একটা, তার মানে জিইডি এখানে তিনটা ত্রিভুজ, এখানে কয়টা? তিনটা ত্রিভুজ। আচ্ছা গেল, এটুকু পর্যন্ত গেল। এখন দেখেন তো এই যে এ বি ই, দেখেন মনোযোগ দেন, এ বি ই এই ত্রিভুজটা, এ বি ই এই ত্রিভুজটা কি একটা বেসিক ফিগার? এখানে শীর্ষ থেকে দেখেন ভূমির উপর লম্ব টানা আছে, তাহলে এখানে তিনটা ত্রিভুজ, সেটা কিটা? এ একটা, আর এই যে এ সি ই এই একটা এই পাশে, হ্যাঁ, আর এই এ বি ই এই পুরোটা একটা। তার মানে আমরা বলতে পারি এ সি ত্রিভুজ এখানে আছে তিনটা। আচ্ছা, এই একই বেসিক ফিগার আবার এই পাশে আছে, দেখেন এই যে তার মানে এ জি ডি ই এফ, জিডিএফ ত্রিভুজ, এই জিডিএফ ত্রিভুজ, জিডিএফ ত্রিভুজ, এই জিডিএফ ত্রিভুজের এই শীর্ষ থেকে এর উপর লম্ব টানা আছে, তাহলে এই পাশে একটা টোটালটা একটা। তার ভেতরে তাহলে তিনটা হওয়ার কথা, তার ভেতরে কিন্তু এই জিডিই এই ত্রিভুজটা কিন্তু আমরা ঘুরে ফেলছি। কোন তিনটার মধ্যে? এই জিডি যে ত্রিভুজে, এই জিডি যে ত্রিভুজে তিনটা নিছিলাম, এইটা আর এইটা।
তার মানে আমরা জিডিএফ এই ত্রিভুজের মধ্যে তিনটা হওয়ার কথা কিন্তু দুইটা নিব, কেন এইটা একটা আর এই পুরো বড়টা একটা, এটা আগেই গোনা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে দুইটা নিচ্ছি, এটা কিন্তু সাইডে একটু লিখে রাখবেন যে দুইটা কেন, মানে একটা আগেই গোনা হয়ে গেছে। তাহলে এইগুলা গেল। এখন প্রশ্ন হচ্ছে কয়টা হয়েছে, 3 2 6 3 3 9 তে 11। তাহলে আমাদের আসলে আরো কিছু ত্রিভুজ আছে, সেগুলো আমাদের এখন খুঁজে বের করতে হবে। দেখেন তো আরো কিছু ত্রিভুজ কোন কোনগুলা। আচ্ছা এই যে একটা দেখেন এ জি ই, এ জি ই এই ত্রিভুজটা কিন্তু কারোর মধ্যে গোনা হয়নি। এ জি ই এই ত্রিভুজটা কারোর মধ্যে গোনা হয়নি, গোনা হয়েছে না। তাহলে এ জি ই একটা, এদিকে একটু লিখছি এ জি ই, এটা একটা। আবার দেখেন এই যে এই পয়েন্টটাকে যদি আমি ও বিন্দু ধরি, হ্যাঁ, আর এই পয়েন্টটাকে ও বিন্দু ধরলে এই যে এ এ ও জি এই ত্রিভুজটা কিন্তু কাউন্ট হয়নি। দেখেন এই যে এটা কোনটার মধ্যে কাউন্ট হয়নি, তাহলে এ ও জি এটা একটা, প্লাস এটাকে যদি একটা পয়েন্ট ধরি এম, তাহলে দেখেন সিএমই, এই যে সিএমই এটাও কিন্তু কোনটার মধ্যে কাউন্ট হয়নি, তাহলে সিএমই এই মিলে দুইটা, তাহলে কয়টা হলো? আর তো আপাতত দেখতে পাচ্ছি না, 3 3 9 আর 2 11 12 আর 2 14, তাহলে 14টা ত্রিভুজ আছে এর মধ্যে। 14টা ত্রিভুজ নাম্বার হচ্ছে 14, 14টা আছে। তাহলে দেখেন এইগুলো ফিগার একটু জটিল টাইপের ফিগার, এবং পরীক্ষায় আসা তো, এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, এই জন্য এটার উপর কিন্তু ফোকাস করছি, কারণ আসা প্রশ্ন কিন্তু যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে। হ্যাঁ, এইটা আগেরটা এগুলো পরীক্ষা আসা প্রশ্ন, এই জন্য এগুলাকে আমি ফ্রন্টে আনছি। কেন? কারণ এগুলা প্রশ্ন যেহেতু আসছে একবার, তাহলে যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে। হ্যাঁ, আচ্ছা তাহলে মুছে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা তাহলে 14টা ছিল। হ্যাঁ, এবার আরেকটা ফিগার আমি আঁকাচ্ছি। আটকে যাচ্ছে না? আটকে যাচ্ছে না তো, দেখছি। এই যাও, আই দেখো কিন্তু যাও পরে। থাক বলছি, পরে ক্লাস শেষে আসো। আচ্ছা এখানে কতটা ত্রিভুজ আছে আমাদের কাউন্ট করে বের করতে হবে। এবিসি এবিসি এবিসি, হ্যাঁ এবিসি তো কাউন্ট হয়ে গেছে আগে, এবিসি আগে কাউন্ট হয়ে গেছে, এবিসি আগেও কাউন্ট হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এবিসি আগে কাউন্ট হয়ে গেছে। আচ্ছা ওরা একটা ছবি দিলে আপনাদেরকে পাঠাই দেবো, সমস্যা নেই। ও খুব ডিস্টার্ব করে ক্লাসের সময়, ক্লাস শুরু হলে পরে এই রুমে আসবে, সে ক্লাস করবে। আচ্ছা দেখেন এখানে কতটা ত্রিভুজ আছে, এই প্রশ্নও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটাও পরীক্ষায় আসা, আমি অপশন দিচ্ছি 15 16 18 25। আচ্ছা এবার দেখেন এখানে কতটা ত্রিভুজ আছে, আমরা যদি বের করতে চাই তাহলে আমরা একটু নামকরণ করি। এ বি সি নাম দিলাম, এ বি সি ডি ই এফ জি। আচ্ছা এখন সবাই একটু মনোযোগ দেন, এখানে কোনো বেসিক ফিগার আমরা খুঁজে পাচ্ছি? এখানে আমরা দুইটা এখানে আমরা দুইটা বেসিক ফিগার খুঁজে পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে এই দেখেন, এটাকে যদি ও দেই ডিওই, এই ডিওই যে ফিগারটা, এই ফিগারটা কিন্তু মনে করে দেখেন আমরা প্রথম যে ফিগার করছিলাম এরকম এরকম থাকতো, মনে আছে? এই ডিওই জায়গাটা কিন্তু ওরকম, খেয়াল করে দেখেন ডিওই জায়গাটা ওরকম।
এই যে কাউন্ট করতাম 1 2 3, তারপর এগুলো যোগ করতাম। তাহলে ডিওই এর ক্ষেত্রে আমরা করি ডিওই, এখানে কি করব 1 2 3। আচ্ছা, তাহলে ডিওই আমরা যদি এই কাজটা করি তাহলে কি হচ্ছে 1 যোগ 2 যোগ 3, তার মানে 3 আর 2 5 আর 1 6। তাহলে ডিওই ওই জায়গাতে 6টা ত্রিভুজ আছে। আচ্ছা, এখন দেখেন তো ওই ডিওই যে জায়গাটা কাজ করছে সেটা কি করছে, ডিওই কিন্তু একটা কাজ করছে। ডিওই কিন্তু আবার এই পুরো এবিসি যে ত্রিভুজ না, এবিসি যে ত্রিভুজ, সেই এবিসি ত্রিভুজের কিন্তু এই যে মাঝখানের 3 বাহুর 3 বিন্দু যোগ করাতে কিন্তু মোট কয়টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, মোট কিন্তু 5টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। বোঝা গেছে কি বিষয়টা? দেখেন মনোযোগ দেন, 1 2 3 4 4টা আর টোটাল এবিসি একটা 5টা ত্রিভুজ হয়েছে। তার মানে এই ডিওই মাঝখানে যে এই যে ডিওই এটা হওয়াতে 5টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। তার মধ্যে সেই 5টা কে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আর ডিওই একটা, আর এবিসি পুরোটা একটা। ঠিক আছে? আচ্ছা, যেহেতু 5টা ত্রিভুজ কাউন্ট হয়েছে তার মধ্যে কিন্তু এই এবিসি ত্রিভুজটা এই যে সরি এই যে ডিওই, এই ডিওই ত্রিভুজটা কিন্তু এই 6টার মধ্যে চলে আসছে। এই যে 3 2 5 আর 1 6 এটার মধ্যে চলে আসছে। তাহলে আমরা কি বলবো, এবিসি ত্রিভুজ কোনটার জন্য, ডিওই এর জন্য। ডিওই এর জন্য কয়টা, 4টা। কেন 4টা নিচ্ছি বলেন তো? কারণ আমরা এই এর মধ্যে এই যে এই ডিওই ত্রিভুজটা সহ এই ডিওই, এই যে ডিওই সহ 5টা এবিসি, এটা 4টা, আর এবিসি একটা 5টা। তার মধ্যে এটা কাউন্ট হয়ে গেছে এই সেটের মধ্যে, এইজন্য আমরা শুধু 4টা নিলাম। আবার দেখেন তো এই যে জিএফও এটাও কিন্তু একটা বেসিক ফিগার। কিভাবে দেখেন, এই যে এটা হলো জি, এটা হচ্ছে এফ, হ্যাঁ, আর এটা হচ্ছে ও। এই যে জিএফও এটাও কিন্তু দেখেন 1টা 2টা 3টা 4টা আর টোটাল একটা 5টা। দেখেন এই যে এটা একটা, এই যে এদিকে তাকান, এইটা একটা 2টা, হ্যাঁ, এই যে এই পাশে এটা একটা 3টা, আর এই যে মাঝখানের এই যেটা 4টা, আর এবিসি একটা 5টা। তার মানে জিএফও এই ত্রিভুজের জন্য কিন্তু 5টা হয়ে গেছে। আচ্ছা, তাহলে জিএফও আচ্ছা এবিসি এটা কোন ত্রিভুজকে ভাগ করছে, এই যেটা জিএফও এবিসি ত্রিভুজকে ভাগ করছে না। তাহলে এবিসি ত্রিভুজে কার জন্য, এই জিএফও এর জন্য কয়টা ত্রিভুজ আছে, 1টা 2টা 3টা 4টা, টোটাল একটা 5টা। কিন্তু 5টা তো নিতে পারছি না, আমাকে নিতে হবে এটা 4টা। বলেন কেন? কারণ এই এবিসি ত্রিভুজটা আবার এই যে এই 4টার মধ্যে কাউন্ট হয়ে গেছে। আমার কথা কি বুঝছেন? তাহলে এখানে 4টা, এখানে 4টা কেন, এখানে 5টা নেওয়ার কথা, এই যেটার জন্য 5টা নেওয়ার কথা। কিন্তু কেন আমরা 4টা নিচ্ছি, কারণ এবিসি সহ এই এবিসি সহ এখানে 5টা, কিন্তু এবিসি তে এটার মধ্যে কাউন্ট হয়ে গেছে 4টা। ঠিক আছে? আচ্ছা, এখন এইগুলো হচ্ছে আমাদের বেসিক ফিগার থেকে আমরা কি বের করতে পারলাম। জি, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এছাড়া আরো কিছু ত্রিভুজ আছে যেগুলো দেখতে হবে। এখন এই যে ছোট্ট একটা ত্রিভুজ, এই ছোট্ট ত্রিভুজের কোণাটা এটা কোথাও গুনি, এই পাশে একটা ত্রিভুজ এইটা, এই দুইটা কোথাও গোনা হয়নি। তাহলে এটার নাম দেন এম পয়েন্ট, এটার নাম দেন এন পয়েন্ট। তাহলে আমি কি বলতে পারি, আমি কি বলতে পারি যে যে ইএমএফ তারপর হচ্ছে ডিএনজি এই দুটা গোনা হয়নি। আর গোনা হয়নি কোনটা, এই যে দেখেন এই যে এটা কোনটার মধ্যে গুণ হয়নি, অর্থাৎ ও ডিওজি ডট না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আবার এই পাশেও কিন্তু গুণ হয়নি, যেটা এটা গুণ হয়নি, অর্থাৎ ওইএফ এই 4টা এক্সট্রা গুণ হয়নি। তাহলে এবার যোগ করে আর নাই, সবগুলো গুণ হয়ে গেছে। 6 আছে 10 আছে 14 আছে 18। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস আর এই 25টা পাইনি। 25টা মনে করছেন যে 25টার কম হবে না, এত কিছু ভিজি করে লেখা, তাই না? দেখে শুনে উত্তর দিতে। এটাও কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন, এই জন্য বলছি আসা প্রশ্নগুলো আমি মনে করি যে একদম মুখস্থ হয়ে যাওয়া উচিত, দেখা মাত্রই যেন মেরে দিতে পারেন। ঠিক আছে? আশা করি বুঝছেন। 18টা অনেকে খুঁজেই পারে যে 18টা যে কই, এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি যে আসলে 18টা কোনটা। ঠিক আছে? আচ্ছা, দেখেন প্রথমে আমি যদি বলি এই 6টা তো বুঝছেন, এই যে এই 6টা, এই 6টা কিন্তু বোঝা গেছে, এটা 6টা আছে। তারপর দেখেন এই যে এই ত্রিভুজটা গুনেন নি 7টা, এই যে এই পাশে 8টা, এই যে 9টা, আর ভিতরটা তো গোনা হয়ে গেছে, আর এবিসি একটা 10টা। এবার এই যে 11, এই যে 12 13, হ্যাঁ, আর এই যে ভিতরটা 14, এই 15 16, এই যে এটা 17, আর এই পাশে এটা 18। আশা করি বুঝতেন সবাই। জি, 18টা ত্রিভুজ, এখানে মোট 18টা ট্রায়াঙ্গেল আছে।
আচ্ছা এবার দেখেন আমি নতুন ফিগারে চলে যাচ্ছি। এখন যে ফিগারটা করাচ্ছি পরীক্ষা আসার মতো আসতে পারে পরীক্ষায়, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে করি। আচ্ছা এবার দেখেন এখন যেটা আছে একটু ডিফারেন্ট টাইপের, কিন্তু হ্যাঁ একটু ডিফারেন্ট। কি অবস্থা? আচ্ছা তারপর আচ্ছা হুম আচ্ছা এবার দেখেন এখানে কতটা ত্রিভুজ আছে আমরা ত্রিভুজ সংখ্যা খুঁজে বের করবো। এর জন্য আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে। দেখেন এই জিনিসটা কিন্তু আমরা একটু ভাবার চেষ্টা করি, মনোযোগ দেন প্লিজ। এইটা কি আপনারা বুঝতে পারছেন যে এরকম থাকতো আপনাদের, আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা একটু বোঝেন। আচ্ছা দেখেন তো এটার মধ্যে এরকম কিছু খুঁজে পান কিনা, এরকম জায়গা খুঁজে পান কিনা, একটা শীর্ষ থেকে দাগ টানা ছিল, এবং এরকম থাকলে আমরা এই যে এখান দিয়ে বেজ দিয়ে গুনে যেতাম, এই বেজের উপর নাম্বারিং করতাম, এই বেজের উপর নাম্বারিং করতাম, এই বেজের উপর নাম্বারিং করতাম। এখানে কিন্তু দেখেন এই যে দাগ টানা, এই শীর্ষ থেকে দাগ টানা, এবং এখানে এই যে বেজ এটা একটু বাঁকা হয়ে আছে, সমস্যা নাই, মনোযোগ দেন। যদি এরকম হয়, যদি এরকম বাঁকাও হয়ে থাকে তাতে কি সমস্যা? এগুলা কি ছোট ছোট বাঁকা হোক, এটা কি ত্রিভুজ হয়নি? এটা কি ত্রিভুজ হয়নি? ত্রিভুজ হয়েছে, বাঁকা হোক সমস্যা নাই, কিন্তু ত্রিভুজ হয়েছে, তাই তো? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমি বোঝাতে চাচ্ছি, যেটা শর্টকাটে আগে করে দিই, এই যে বেজ, এই বেজের উপর নাম্বারিং করছিলাম, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, মনে আছে? মনে আছে কিনা? কিন্তু সমস্যা হলো যে আমাদের এখানে যে বিষয়টা দাঁড়াইছে সেটা হচ্ছে তখন কিন্তু শুধু এক সাইড থেকে এরকম একটা শীর্ষ থেকে দাগ টানা ছিল, কিন্তু এখানে একটা শীর্ষ থেকে দাগ টানা না, এই পাশ থেকে দাগ টানা, আবার এই পাশ থেকে দাগ টানা, ঝামেলাটা পাকাইছে এখানে। যদি শুধু একটা শীর্ষ থেকে দাগ টানা থাকতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু যখনই এই পাশ থেকে দাগ টানছে তখন কিন্তু আরেকটা ঝামেলা ঘটছে। কি ঝামেলা? এটাকে যখন আমরা এরকম উল্টাবো তখন কিন্তু এইগুলা বেজের উপরে দাগ টানা, তার মানে এই বেজের উপর যখন আমরা এরকম দাগ টানছি তখন কিন্তু আবার ত্রিভুজ সৃষ্টি হয়েছে। আচ্ছা তাহলে এখানে আমাদের দুই পাশ থেকে কাউন্ট করতে হবে। দেখেন মনোযোগ দেন, তাহলে আমি কি বলছিলাম, যখনই আমরা এরকম বেজ পাবো এই বেজের উপর নাম্বারিং করবো, তাহলে 1 2 3। আচ্ছা এটা কি বেজ না? এটা কি বেজ না? হ্যাঁ এটাও তো একটা বেজ, তাহলে এখানে নাম্বারিং করতে হবে 1 2 3। এটা কি বেজ না? এখানেও নাম্বারিং করতে হবে 1 2 3। আচ্ছা এইগুলো আমরা করব পরে, আমরা বোঝার স্বার্থে এগুলো পরে করব, ঠিক আছে? কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করার সময় কি করব দেখেন, যখন আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু আবার বলছি বর্তমানে আসার মতো একটা ফিগার হচ্ছে এই টাইপের গুলো, হ্যাঁ খুবই জনপ্রিয় সমস্যা এটা, এই জন্য সবাই এটা থেকে আসতে পারে বলা যায় না। হ্যাঁ আচ্ছা দেখেন এখন প্রশ্ন হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যখন দেখবেন যে এই শীর্ষ থেকে এর উপর এই ভূমির উপর দাগ টানা, আবার এই শীর্ষ থেকে এই পাশের উপর দাগ টানা, দুই পাশ থেকে, দুইটা শীর্ষ থেকে, সেটা কিন্তু এই দুই পাশ থেকে হতে পারে, এই পাশ থেকে, আবার এই পাশ থেকে হতে পারে, কোনো ব্যাপার না, হোয়াটএভার ইট মে বি।
তখন আমরা কি করব, এই পাশে কয়টা ঘর হয়েছে সেটা কাউন্ট করব, 1 2 3, এটা করছিলাম না। এবার আমরা কিন্তু এই পাশ থেকেও আমাকে কাউন্ট করে আসতে হবে, কারণ আমি যদি এই দেখেন এদিকে তাকান, এই শীর্ষ থেকে যখন দাগ টানছি তখন এর উপর দিয়ে নাম্বারিং করছি। আমি যদি এই চিত্রটাকে এরকম ঘুরাই দিতাম তখন তো এই শীর্ষটাকে কি করে, কারণ এই শীর্ষ থেকে যে দাগ টানা হয়েছে এটাকে বেজ ধরতে হবে। দেখেন এই বেজের উপর থেকে নাম্বারিং করতাম, এই যে 1 2 3 করতাম না, তাহলে এই পাশ থেকে করে আসবো 1 2 3। দেখেন এই পাশ থেকে যখন নাম্বার 1 2 3, এই পাশ থেকে 1 2 3, এটা কি কমন হয়ে গেছে না? কমন হয়ে গেছে কিনা, মানে এই 3 নাম্বার ঘর এই পাশ থেকেও যার, এই পাশ থেকেও তার মানে এই দাগ এই মাঝখানে এই পাশ দিয়ে এই শীর্ষ থেকে যে কয়টা দাগ টানা হয়েছে এই শীর্ষ থেকে ঠিক সেই কয়টা দাগ টানা হয়েছে। তার মানে এই জন্য শুনেন, এই পাশ থেকে যে নাম্বার পাবো 1 2 3, এই পাশ থেকেও 1 2 3, যখন আমরা এই পাশ থেকে আর এই পাশ থেকে সমান নাম্বার পাবো তখন বুঝতে হবে যে এই শীর্ষ থেকে যে কয়টা দাগ টানছি এই শীর্ষ থেকে ওই ভূমির উপর সেই কয়টা দাগ টানা। তাহলে একটা শর্টকাট অ্যাপ্লাই করা যাবে এবং এই প্রশ্নে আসার মানে এই শর্টকাটটাই আসার মানে আমি বলছি যে এই পাশ থেকে আর এই পাশ থেকে সমান সংখ্যক দাগের প্রবলেমটা আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তাহলে বুঝেন, তাহলে কি করবেন, তাহলে এই পাশ দিয়ে নাম্বারিং করবেন, এই পাশ দিয়ে নাম্বারিং করে আসবেন। তাহলে নাম্বারের পাশে 3, এই পাশে 3, যদি এমন হয় যে এই পাশ দিয়ে যে নাম্বার পাইছি এই পাশ দিয়ে ঠিক সেই নাম্বার মানে মিলে গেছে, তখন উত্তরটা হচ্ছে এই যে লাস্টে যে নাম্বার আছে না এই লাস্টের নাম্বারের কিউব, অর্থাৎ এর মধ্যে 27টা ত্রিভুজ আছে সব সময়। হ্যাঁ, যদি কি হয় নাম্বার সমান হয়, আবার বলছি এই পাশ থেকে ঘর সংখ্যা আর এই পাশ থেকে নাম্বারের সংখ্যা যদি সমান হয় তাহলে এই সংখ্যার উপর কিউব করলে এখানে মোট কতটা ত্রিভুজ আছে পাওয়া যাবে। আমি সেটা বোঝাই দিচ্ছি, সমস্যা নেই, সেটা আমি বোঝাই দিচ্ছি। হ্যাঁ, সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে আমরা দেখি তো নাম্বার সমান আছে কিনা। এই যে দেখেন এই শীর্ষ আগে দেখতে হবে যে দুই শীর্ষ থেকে নাম্বারিং করা দাগ টানা কিনা, এই শীর্ষ থেকে দাগ টানা আবার এই শীর্ষ থেকেও কিন্তু দাগ টানা, বুঝতে পারছেন? তো আমরা দুই শীর্ষ থেকে যখন দাগ টানা থাকবে তাহলে 1 নাম্বার 2 3 4, এবার এই পাশ থেকে নাম্বারিং করেন 1 2 3 4 মিলে গেছে, তার মানে উত্তর হচ্ছে 4 কিউব, মানে এখানে 64টা ত্রিভুজ আছে। আশা করি বুঝতে পারছেন। এই টাইপের ফিগার কখন আপনি দেব, যখন দেখবেন যে দুই শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর দাগ টানা, এই পাশ থেকে এই পাশ থেকে, এমন হতে পারে যে এই পাশ থেকে টানা এই পাশ থেকে টানা, আবার এমনও হতে পারে দেখেন এমনও হতে পারে যে এরকম দাগ টানা আছে। ঠিক আছে, এই দেখেন এই শীর্ষ থেকে দাগ টানা এই শীর্ষ থেকে দাগ টানা, আপনি বুঝতে পারছেন না, অথচ এই ফিগারই আসছে কেন, কারণ দেখেন দুই শীর্ষ থেকে দাগ টানা কিনা। তাহলে আপনি নাম্বারিং করুন 1 2 3, এই পাশ থেকে নাম্বারিং করুন 1 2 3, মিলে গেছে, সুতরাং এখানেও ত্রিভুজ সংখ্যা হচ্ছে 27। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার সেটা? জি, তার মানে এরকমও থাকতে পারে, এই যে এরকম দাগটা। ওকে, আচ্ছা, তাহলে এই ফিগারটাও আঁকাই নেই, যেটা আঁকাইছিলাম, যে কোনো দুই শীর্ষ থেকে এরকম দাগ টানা থাকবে। এখন প্রশ্ন হলো যে দুই শীর্ষ থেকে যদি না থাকে বা এখানে আসলে কি ঘটনা ঘটলো সেটা আমরা বলবো, সমস্যা নেই। আচ্ছা, মুছে দিচ্ছি এটা, হ্যাঁ একটু মুছে দিচ্ছি। তারপর আরেকটা জিনিস দেখেন, যদি এরকম হয় 5টা হয়, ধরেন 1 2 3, আচ্ছা এই যে আচ্ছা এখানে কতটা ত্রিভুজ আছে আপনাকে বলা হলো, তাহলে আপনি গুনবেন যে এই যে 1 2 3 4 5, এবার এই পাশ থেকে করেন 1 2 3 4 5, নাম্বার মিলে গেছে, সুতরাং এখানে কি হচ্ছে 5 কিউব মানে কত 125টা। ওকে, আচ্ছা তাহলে মাথায় রাখবেন এটা হচ্ছে এই যে কোনো দুই শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর দাগ টানা থাকলে এই ঘটনা ঘটবে, এবং সেক্ষেত্রে কি হতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই এই পাশের এই শীর্ষ থেকে দাগ সংখ্যা এই শীর্ষ থেকে দাগ সংখ্যা সমান হবে, তখনই তো এখানে নাম্বারটা মিলে যাবে, এই পাশে যত এই পাশে তত, তখন লাস্টের নাম্বারের কি করতে হবে, কিউব করে দিতে হবে। আচ্ছা, এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে এটা কেন এরকম কেন হয়, বা মানে এখানে আসলে 27টা ত্রিভুজ আছে কিনা বা কম আছে কিনা, এই বিষয়গুলো আমাকে জিজ্ঞাসা করে, তো আমি বলবো সমস্যা নাই। তার আগে দেখেন যে এখানে আমরা একটা কাজ করব, যদি সমান সংখ্যক দাগ না থাকে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, কি ধরনের প্রবলেম ফেস করতে পারে সেটা কি দেখেন। আচ্ছা, এখানে কতটা ত্রিভুজ আছে এটা আমরা বের করব। আর একটা কাজ করতে হবে, সেটা হলো
আচ্ছা দেখেন এখানে কিন্তু এই দেখেন দুই শীর্ষ থেকে দাগ টানা, এই শীর্ষ থেকে এই বাহুর উপর দাগ টানা, আবার এই শীর্ষ থেকে এই বাহুর উপর দাগ টানা, কিন্তু এই পাশ দিয়ে দাগ আছে দুইটা আর এই পাশ দিয়ে দাগ আছে একটা। তাহলে এখন আমরা এটা কিভাবে সলভ করবো? এটা তো সমান না, সমান যদি না হয় তাহলে 1 2 3 এখানে 1 2 ব্যাস মিললো না, নাম্বার কিন্তু মিলছে না। সুতরাং এই নাম্বারিং দিয়ে তখন হবে না, তখন আপনাকে মূল নিয়মেই করতে হবে। হ্যাঁ, এই শর্টকাট তখনই প্রযোজ্য, n কিউবের শর্টকাট n কিউব। হ্যাঁ, যখন দুই পাশ দিয়ে নাম্বার কি হবে? সমান হবে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যদি সমান না হয় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের ওই মূল বিষয় বেজ। দেখেন মনোযোগ দেন, এদিকে তাকান প্লিজ, একটু এদিকে তাকান। এই শীর্ষ থেকে এই শীর্ষকে ধরেন, এই শীর্ষ থেকে এই যে এই ভূমির উপর, এগুলো বেজ না? মনে আছে আপনাদের? এই যে এরকম আমি যখন সলভ করাতাম, এই যে বলতাম যে এখানে নাম্বারিং 1 2 3, এই বেজের উপর নাম্বারিং করে 1 2 3, এই বেজের উপর নাম্বারিং করতাম। হ্যাঁ, তাহলে এখন বলেন তো তখন কি এই শীর্ষ থেকে তার বিপরীত দিকে তাকাতাম, এই শীর্ষের বিপরীতে যেগুলো বেজ আছে। এখন বলেন তো এই শীর্ষের বিপরীতে এটা কি বেজ না? আচ্ছা এই শীর্ষের বিপরীতে এটাও কি বেজ না? ইয়েস, এটাও বেজ। আমি আবার বলছি সবসময় তাকাবেন কোন দিকে। আমি তখন কিন্তু বলি নাই যে এই শীর্ষ, এখন কিন্তু বলতে হচ্ছে। কারণ কেন বলছি? কারণ শীর্ষ তো এই পাশ থেকে এই শীর্ষের বিপরীতেও দাগ টানা, আবার এই শীর্ষের বিপরীতেও দাগ টানা। বোঝা গেছে কি বিষয়টা? আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে শীর্ষ থেকে দাগ টানা হয়েছে সেই শীর্ষের এই শীর্ষ থেকে এই দাগ টানছি না, তাহলে এই শীর্ষের অপোজিটে কতগুলো বেজ আছে দেখেন। এই শীর্ষের অপোজিটে এটা কি বেজ না? ইয়েস বেজ। তার নাম্বারিং করে 1 2 3, বেজের উপর নাম্বারিং। ঠিক আছে। আচ্ছা এই শীর্ষের অপোজিটে এটা কি বেজ না? এটাও তো বেজ, তাহলে এখানেও নাম্বারিং করতে হবে 1 2 3। আচ্ছা তাহলে বলেন তো এখানে কয়টা ত্রিভুজ আছে এই বেজের উপরে? 1 2 3, তাহলে 3 আর 2 5 আর 1 6। তার মানে বুঝতে পারছেন এই বেজের উপরে আমি 6টা ত্রিভুজ পাচ্ছি, 6টি। একই ভাবে এগুলো যোগ করেন 3 2 5 আর 1 6, তাহলে এই বেজের উপরেও কিন্তু আমি 6টি ত্রিভুজ পাচ্ছি। এটা হলো এই শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর এই যে দাগ টানার জন্য এটা ঘটলো। এই যে দেখেন এই শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর যখন দাগ টানছি তখন এই বেজগুলো হিসাব করছি। এবার এই শীর্ষ থেকে এই পাশে বেজগুলো দেখবো। তাহলে এই শীর্ষ থেকে তো আমরা দাগ টানছি, তাহলে এই ত্রিভুজটাকে যদি এরকম ঘুরাই দিতাম তাহলে কি জিনিসটা এরকম হতো না? এই যে এরকম হতো না? তখন ত্রিভুজ কাউন্ট করা লাগতো না? বোঝা যাবে? এবার একটু উল্টা মনে হতে পারে। তাহলে এই শীর্ষের অপোজিটে যদি এটা বেজ হয়, তাহলে এই শীর্ষের অপোজিটে এটা বেজ। এটা বেজ কিনা? বেজ। এখন বলেন তো এই বেজে যেমন আমরা এখানে 1 2 3 নাম্বারিং করলাম, এখন নাম্বারিং করব কিন্তু এই ঘর আর এই ঘর। একটু তাকান, একটু মনে করেন এই একটা ঘর, এই একটা ঘর। এখানে ঘর আছে কয়টা? একটা দুটো তিনটা, কিন্তু এই বেজের উপর ঘর কয়টা? এই বেজের উপর ঘর কিন্তু এটা একটা। তাহলে এখানে আপনাকে নাম্বারিং করতে হবে 1 2, 1 আর 2 যোগ করলে এই বেজের উপরে। এবার এটাও তো বেজ, এই শীর্ষের অপোজিট এটাও তো বেজ, তাহলে এখানেও নাম্বারিং করতে হবে 1 এই যে 2। এবার এই শীর্ষের অপোজিট এটাও তো বেজ, তাহলে এখানে নাম্বারিং করতে হবে 1 2। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এই যে নাম্বারিং গুলো করলাম এটার সাথে এটা ম্যাচ হয়ে গেল, মানে হিন্দি পেকে গেল। আসলে আমি এইগুলো একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, আশা করি বুঝছেন বিষয়টা। হ্যাঁ 1 2 1 2। আচ্ছা তাহলে আমরা বলতে চাচ্ছি যে এখানেও কিন্তু আমাকে যে 1 2 যখন করতাম তখন আমরা কি করছি? এগুলো যেমন যোগ করে ত্রিভুজ সংখ্যা বের করছিলাম। তাহলে এই পাশ থেকে এই বেজের উপরে 1 আর 2 যোগ করলে কত হবে? এই যে এই বেজের উপরে 3 না? আচ্ছা তারপরে একই ভাবে এই যে এই বেজের উপরে কিন্তু 1 2 যোগ করলে কিন্তু এখানেও কিন্তু তিনটা ত্রিভুজ পাবো। আবার এই বেজের উপরে 1 2, এই 1 আর 2 যোগ করলে কিন্তু এই বেজের উপরেও কিন্তু আমি তিনটা ত্রিভুজ পাবো। তাহলে এই পাশ দিয়ে যে বেজ হিসাব করছিলাম তার জন্য এখানে পেয়েছিলাম 6টা, এখানে 6টা, তাহলে 6 আর 6 12। তাহলে এখানে আমি 12 লিখে রাখছি। কেন 12 লিখে রাখছি জানেন? কারণ আমি এই হিসাবটা করছি, এই দুইটা বেজের হিসাব করছি এই শীর্ষের অপোজিট থেকে। এখন এই শীর্ষের অপোজিটে হিসাব করলে এখানে 3 এখানে 3 এখানে 3, তাহলে 3 3 3 9টা। তার মানে এই শীর্ষ হিসেবে এখানে 9টা। তার মানে টোটাল ত্রিভুজ এই 12 আর 9 কত? 12 আর 9 21। 21টা ত্রিভুজ হতো, কিন্তু এই 21টা ত্রিভুজের মধ্যে কিছু ত্রিভুজ আছে দুইবার গুণা হয়ে গেছে। ঠিক আছে, এই 21টা ত্রিভুজের মধ্যে কিছু ত্রিভুজ দুইবার গুণা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আমরা দুইবার গুনছি সেই বিষয়টা আমাদেরকে এখন বের করতে হবে। আমরা কোনটা দুইবার গুনলাম। দেখেন একটু ভাবলেই কিন্তু আপনি পাবেন। সেটা হচ্ছে এই ত্রিভুজটা কি আমার দুইবার গুণা হয়েছে? এই ত্রিভুজটা দুইবার গুণা হয়েছে। বলবেন যে কিভাবে ভাই এই ত্রিভুজটা দুইবার গুনলেন?
কারণ এই ত্রিভুজটা দুইবার গুনছি এই জন্য, কারণ আমি যখন এই বেসটাকে ধরছি তখন এটা গুনছি, আবার যখন আমি এই বেসটাকে ধরছি তখন আমি এটা গুনছি। তার মানে এরকম কিছু সংখ্যক ত্রিভুজ আবার দুইবার গুণা হয়েছে। এখন আমাকে ওইগুলা খুঁজে বের করতে হবে। এখন অনেকে বলবে ভাই ওই দুইবার গুণা হয়েছে, ওই ত্রিভুজ খুঁজে বের করতে হলে তো জীবন শেষ। ভাই দুইবার গুণা হয়েছে কয়টা ত্রিভুজ সেটা একদম ইজিলি পাবেন। সেটা কিভাবে? এই যে রেখাগুলো, এই যে এই রেখা, এই রেখা, এই রেখা এবং এই রেখাগুলো যখন টানা হবে না তখন এই ছেদ বিন্দু গুনবেন। এটা একটা ছেদ বিন্দু। শোনেন, এই দুই শীর্ষ বাদ দিয়ে, যে দুই শীর্ষ থেকে দাগ টানা হয়েছে ওই দুই শীর্ষ বাদ, এই দুই শীর্ষ বাদ দিয়ে এখানে কতগুলো ছেদ বিন্দু আছে সেটা করেন। এটা একটা ছেদ বিন্দু, এই যে এই রেখার সাথে এই রেখা, এটা একটা ছেদ বিন্দু, এটা একটা ছেদ বিন্দু, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই যে এই যে দুই শীর্ষ থেকে দাগ টানা হয়েছে ওই দুই শীর্ষ বাদে যে কয়টা ছেদ বিন্দু পাবেন তত সংখ্যক ত্রিভুজ দুইবার গোনা হয়েছে। তাহলে ওই 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 তার মানে কয়টা ছেদ বিন্দু পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে ওই ছয়টা ত্রিভুজ আমরা কি করছি? দুইবার গুনছি। তাহলে এখান থেকে কিন্তু কোন ত্রিভুজ তো দুইবার গোনা যাবে না, একবারই গুনতে হবে। তাহলে এখান থেকে 6 বিয়োগ করে দেন। তার মানে 15টা ত্রিভুজ আছে। আশা করি বুঝতে পারছেন। বোঝা গেছে? তার মানে প্রথম কাজ হচ্ছে যদি এই দাগের সংখ্যা যদি এই পাশ থেকে আর এই পাশ থেকে সমান না হয় তাহলে আমরা কি করব? যে কোনো একটা শীর্ষকে টার্গেট করে তার অপোজিটে যতগুলো বেজ আছে প্রত্যেকটা বেজের জন্য ত্রিভুজ সংখ্যা বের করব। ওটা যোগ করে এখানে বসাবো। এবার এই শীর্ষকে টার্গেট করে এই পাশে যতগুলো বেজ আছে, এই যে একটা বেজ, এই শীর্ষের সাপেক্ষে কিন্তু এটা বেজ, এটাও বেজ, এটাও বেজ। তাহলে এই এটা যদি বেজ হয় এখানে ঘর কয়টা? এটা ঘর, এটা ঘর, একটা, দুইটা, একা দুই যোগ করলে 3, একা দুই যোগ করলে 3, একা দুই যোগ করলে 3। বুঝতে পারছেন সেটা? ক্লিয়ার? জি। তাহলে আমরা কি করব? আমরা জাস্ট এটা করার পরে আমি আরো দেখাচ্ছি। তখন শুধু আবার বলছি এই যে ছেদ বিন্দু যখন গুনবেন তখন যে দুই শীর্ষ থেকে দাগ টানা, এই যে এখান থেকে দাগ টানা আর এখান থেকে দাগ টানা, ওই দুইটা বাদ দিয়ে গুনবেন। ওকে, আরো একটা প্র্যাকটিস করাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন আচ্ছা, যদি বলা হয় যে এখানে কতটা ত্রিভুজ আছে দেখেন, তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে এই শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর দাগ টানা, আবার এই শীর্ষ থেকে এই বিপরীত বাহুর উপর দাগ টানা। সুতরাং এখানে তো সমান সংখ্যক আছে কিনা? 1 2 3 4। এবার 1 2 3 মিললো না, তার মানে বুঝতে পারছেন সমান সংখ্যক নেই। তাহলে আমাদের কি করতে হবে? মূল নিয়মে করতে হবে। হ্যাঁ, মূল নিয়মে কি? তাহলে প্রথমে এই শীর্ষকে টার্গেট করেন। এই শীর্ষের অপোজিটে বেজকে, এই শীর্ষের অপোজিটে থাকলে বেজ, এটা প্রথম বেজ, এখানে নাম্বারিং করেন বেজের উপর 1 2 3 4। এগুলো যোগ করতে 4 3 7 আর 2 9 আর 1 10। তার মানে এই বেজের উপরে 10টা ত্রিভুজ দেখা আছে। এই জন্য এই যে এইটাকে তীর চিহ্ন দিয়ে এখানে 10 লিখলাম। এর মানে হলো এই বেজের উপরে 10টা ত্রিভুজ। তাহলে এর অপোজিটে কি এই একটাই বেজ, এই যে আরেকটা বেজ। এবার তাকান, এই বেজের উপর যদি 10টা হয় এখানে নাম্বারিং করলে তো 1 2 3 4, এখানেও তো 10টা হবে। তা খালি খালি নাম্বারিং করে বেশি কি করবেন না, মানে বেশি ঘিঞ্জি পেকে যাবে। হ্যাঁ, তাহলে এর উপরও 10। ঠিক আছে? আবার এই এর অপোজিট এটাও কিন্তু বেজ। তার মানে এখানে 1 2 3 4 নাম্বারিং করলে এই বেজের উপরে 10। তাহলে এই এর অপোজিটে যে তিনটা বেজ আছে, একটা, দুইটা, তিনটা, এই তিনটা বেজের জন্য 3 10 30টা ত্রিভুজ পেলাম। এখানে লিখে রাখলাম 30টা ত্রিভুজ। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, এখন প্রশ্ন হলো এই শীর্ষবিন্দুর অপোজিটে, এই শীর্ষবিন্দুর অপোজিটে প্রথম বেজ কিন্তু এটা। তাহলে প্রথম বেজের উপর আমি দেখি তো প্রথম বেজের উপর কয়টা ঘর? এই যে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। তাহলে এই বেজের উপরে কয়টা ত্রিভুজ দাঁড়ায় আছে? দেখেন দেখেন, বুঝতে পারছেন কি বিষয়টা? এই বেজের উপরে দাগ টানা না, এই দেখেন, এই দেখেন এই বেজের উপরে কি দাগ টানা না? এই যে দাগ টানা, দাগ টানা থাকলে ত্রিভুজ হবে না। বুঝতে পারছেন কি আমার কথা? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে তাহলে এই বেজের উপর যখন এই এখান থেকে দাগ টানছি তখন কিন্তু ত্রিভুজ সৃষ্টি হয়েছে। তাহলে একটা, দুইটা, তিনটা, তাহলে 3 2 5 আর 1 6। তার মানে এই বেজের উপরে কয়টা ত্রিভুজ দাঁড়ায় আছে? এই যে যোগ করেন। আমরা কি করি? আমরা যোগ করি না এরকম, এইগুলা নাম্বারে যে যোগ করি না, এখানেও তো এরকম আছে। তাহলে 3 2 5 আর 1 6। তার মানে এই বেজ, এই যে এই বেজের উপর 6টা ত্রিভুজ। তাহলে আমি এই যে এখানে লিখছি 6টা। তাহলে এই যে এখানে দাগ দেওয়া মানে এই বেজের উপরে 6টা ত্রিভুজ দাঁড়ায় আছে। তাহলে এই শীর্ষ থেকে কি এই একটাই বেজ না এই শীর্ষের অপোজিটে আরো বেজ আছে? তাহলে যেহেতু এখানে 6টা আসলে এই যে দেখেন, এবার এই বেজের উপরে নাম্বারিং করলে 1 2 3, 1 2 3 যোগ করলে কত হয়? দেখেন 1 2 3 যোগ করলে 3 2 5 আর 1 6 হয়। তার মানে এই বেজের উপরেও 6টা ত্রিভুজ। এর অপোজিটে আবার আরেকটা বেজ আছে, এই যে
এখানে নাম্বারিং 1 2 3 নাম্বারিং করলে কত হয়? এই বেজের উপরও 6টা ত্রিভুজ, 3 যোগ করতে হবে, নাম্বারিং করে যোগ, তাহলে এই যে 3 1 2 3 3 2 5 আর 6, ঠিক আছে। এই বেজের উপরে অপোজিট এই যে আরেকটা বেজ, এই যে এই বিন্দুর অপোজিট আরেকটা বেজ, তাহলে এখানে 1 2 3 নাম্বারিং করলে 3 2 5 আর 1, এই বেজের উপরও 6টা ত্রিভুজ, প্রত্যেকটা বেজের উপর সমান সংখ্যক হয়। তাহলে এই শীর্ষের অপোজিটে যে বেজগুলো আছে প্রত্যেকটার উপরে এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, 6টা, 4 6 24টা। তার মানে এই বেজ থেকে অপোজিটে তাকালে আমরা 24টা ত্রিভুজ পাচ্ছি, এই বেজ থেকে তার অপোজিটে তাকালে আমরা 30টা ত্রিভুজ পাচ্ছি। তাহলে টোটাল ত্রিভুজ কতটা? 30 আর 24 কত? 30 যোগ 24, তাহলে 30 আর 24 কত? 54। তাহলে 54টা ত্রিভুজ হওয়ার কথা। কিন্তু আমরা জানি কিছু ত্রিভুজ কি হয়েছে, কিছু ত্রিভুজ ডাবল কাউন্ট হয়েছে, ওই কয়টা বাদ দিতে হবে। সেই ডাবল কাউন্ট হওয়া ত্রিভুজ আমরা কিভাবে পাবো? ইজিলি পাবো, শুধু ছেদ বিন্দুগুলো গুনতে হবে, শুধু ছেদ বিন্দুগুলো গুনতে হবে। তাহলে ছেদ বিন্দুগুলো আমরা কিভাবে গুনবো? দেখেন আমি বলছি যে দুই শীর্ষ থেকে বিপরীত বাহুতে দাগ টানা, ওই দুইটা ছেদ বিন্দু বাদ দিয়ে এখানে যত ছেদ বিন্দু আছে, একটা দুইটা তিনটা, এই দেখেন এই যে এই রেখা, এটা কি ছেদ বিন্দু না? যে কোনো দুই রেখার ছেদ বিন্দু, এইটা এই রেখা এই রেখা ছেদ বিন্দু, তাহলে এই একটা ছেদ বিন্দু, এই একটা তিনটা, এই দেখেন একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা, তার মানে 12টা ছেদ বিন্দু পাইছি। তাহলে 12টা ত্রিভুজ মানে যতটা ছেদ বিন্দু, এই দুইটা পয়েন্ট বাদ দিয়ে, কোন দুইটা পয়েন্ট বাদ দিয়ে? যে দুই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর রেখা টানা হয়েছে, ওই দুই পয়েন্ট বাদ দিয়ে এখানে যতগুলা ছেদ বিন্দু থাকবে ততগুলা ত্রিভুজ এর মধ্যে কাউন্ট হয়েছে, এর মধ্যে কাউন্ট হয়েছে। তাহলে কি করতে হবে? আমাকে বাদ দিতে হবে। তার মানে 12টা বাদ দেবে, তাহলে কত হচ্ছে? 2 আর এখানে হচ্ছে 4, তার মানে 42টা ত্রিভুজ। নাম্বার অফ ট্রায়াঙ্গেলস 42, নাম্বার অফ ট্রায়াঙ্গেলস 42। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা? জি, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে যে কাজটা করতে হবে, অনেকে কিন্তু বুঝতে পারে না যে এখানে কিভাবে কি করছেন, আপনি বোঝেন। আচ্ছা আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, সমস্যা নেই, মুছে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এবার দেখেন যদি কেউ মনে করে যে ধরেন আচ্ছা এই যে আমি প্রথমে যেটা দেখাইছিলাম, আচ্ছা এখানে কিন্তু দেখেন এই একটা শীর্ষ, এই একটা শীর্ষ, এই শীর্ষ থেকে দাগ টানা এর উপর, এই শীর্ষ থেকে তার এই বিপরীত বাহুর উপর দাগ টানা। তো দেখেন তো সমান আছে কিনা? 1 2 3, 1 2 3 মিলে গেছে, তার মানে 3 কিউব, মানে 27টা ত্রিভুজ আছে। কতটা? 27টা। এখন প্রশ্ন হচ্ছে 27টা ত্রিভুজ আছে, এটা তো শর্টকাটে বুঝলাম, কিন্তু আমরা যে মূল যে বিষয়টা শিখলাম, আমরা এর আগে যেটা শিখলাম ওটা মূল বিষয়। এখন ওই মূল বিষয়টা কিন্তু এখানে খাটে কিনা? অবশ্যই খাটবে। দেখেন তাহলে প্রথমে আমরা কি করব? এই শীর্ষ থেকে তার অপোজিটে তাকাবো, এই শীর্ষ থেকে তার অপোজিটে তাকান তো, এই একটা বেজ, বেজের উপর নাম্বারিং করে 1 2 3 3 2 5 আর 1 6, তার মানে এই বেজের উপরে কয়টা ত্রিভুজ দাঁড়ায় আছে? 6টা ত্রিভুজ দাঁড়ায় আছে। তাহলে এর এর অপোজিটে কি খালি এই বেজটাই আছে? এটা বেজ না? এটাও বেজ। তার মানে এর উপরেও কিন্তু দেখেন 1 2 3 নাম্বারিং করে 6টা সমান হবে। আপনি খালি খালি একটা নাম্বারিং করলে পরের গুলো খালি দিয়ে যাবেন, আর কিছু লেখার দরকার নেই। এর অপোজিটে আরেকটা বেজ আছে, তাহলে এর উপরেও কয়টা? এর উপরেও 6টা ত্রিভুজ। এই যে 1 2 3 নাম্বারিং করে এর উপরে 6টা ত্রিভুজ। তাহলে এই শীর্ষের অপোজিটে যতগুলা বেজ ছিল সেই প্রত্যেকটা বেজের উপরে, এই বেজের উপরে 6, এই বেজের উপরে 6, এই বেজের উপরে 6, তাহলে টোটাল ত্রিভুজ 318টা। তার মানে এই শীর্ষের অপোজিট থেকে যে বেজগুলো আছে তাদের উপরে আমরা 18টা ত্রিভুজ পাইলাম। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, এখন এইটার অপোজিটে যে বেজগুলো আছে, এইটার অপোজিটে বেজ, এই প্রথম বেজ এই যেটা, তাহলে এই বেজের উপরে নাম্বারিং করব। তাহলে কত? এই হলো 1 নাম্বার ঘর, এটা হলো 2 নাম্বার ঘর, এটা হলো 3 নাম্বার ঘর। তাহলে তাহলে আমরা কি করি? আমরা তো কি করি, এরকম নাম্বারিং করে বেজের উপর নাম্বারিং করে ত্রিভুজ কিভাবে পাই? এই নাম্বারগুলো যোগ করি না? বেসিক ফিগার মনে আছে? তাহলে এই বেজের উপরে যে নাম্বারগুলো করছি, তাহলে 3 2 5 আর 1 6, দ্যাট মিন্স এই বেজের উপর আমাদের 6টা ত্রিভুজ আছে, এই বেজের উপরে 6টা ত্রিভুজ, বোঝা গেছে? এখন এইটার অপোজিট এই যে আরেকটা বেজ, এখানেও কিন্তু দেখেন 1 2 3 3 নাম্বারিং করলে 3 2 5 আর 1 6, এই বেজের উপরও 6টা ত্রিভুজ আছে। এবার এর অপোজিট এই যে আরেকটা বেজ, এই যে দাগটা না দেখেন, এই যে দাগটা, হ্যাঁ এই যে আরেকটা বেজ, এই যে দেখছেন? তাহলে 1 2 3 নাম্বারিং করলে 3 2 5 আর 1 6, অর্থাৎ এই বেজের উপরও 6টা ত্রিভুজ। তাহলে এর অপোজিটে যে বেজগুলো আছে, এই যে একটা এই একটা এই একটা, এই তিনটা বেজের উপরে ত্রিভুজ কটা? 1 2 3 6 6 12 হচ্ছে 18। তার মানে
এই শীর্ষ থেকে তার অপোজিটে যে বেসগুলো আছে তার উপর মোট 18টা ত্রিভুজ দাঁড়ায় আছে, এই শীর্ষ থেকে তার অপোজিটে যে বেসগুলো আছে তার উপর মোট 18টা ত্রিভুজ দাঁড়ায় আছে। তাহলে টোটাল ট্রায়াঙ্গেল কত? 18 আর 18 যোগ করেন মানে 36। 36টা ট্রায়াঙ্গেল হওয়ার কথা, কিন্তু কিছু ট্রায়াঙ্গেল আছে কি হয়েছে, কয়বার কাউন্ট হয়েছে, কিছু ট্রায়াঙ্গেল আমাদের দুইবার কাউন্ট হয়ে গেছে, দুইবার কাউন্ট হয়েছে, ওইগুলো বাদ দিতে হবে। এবার তাকান সেই বাদ দেব কোনগুলো, মনোযোগ দেন। যে দুই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর দাগ টানা ওই দুইটা বিন্দু বাদ দেন, ওই দুইটা বিন্দু বাদ দিলে এখানে যতগুলা ছেদ বিন্দু পাবেন, ছেদ বিন্দু মানে ভাইয়া দুইটা সরল রেখা যেখানে মিলিত হইছে বা মিলিত হলে ছেদ মিলিত হইছে বা ছেদ করে চলে গেছে সেটাকে আমরা বলছি ছেদ বিন্দু এখানে। হ্যাঁ, তাহলে দেখেন তো এটা কি ছেদ বিন্দু না? এই যে এই রেখা আর এই রেখার ছেদ, এটা কি ছেদ বিন্দু না? এটাও ছেদ বিন্দু, এটা হলো এই রেখা আর এই রেখা, যদি এদিকে চলে যেত তাহলে ছেদ করতো না। এইটাও এই যে এই একটা ছেদ বিন্দু, এই একটা তিনটা, এই দেখেন একটা এই যে এই রেখা আর এই রেখা, এই একটা এই রেখা আর এই রেখা দুইটা, এই রেখা আর এই রেখা তিনটা, এই যে এই রেখা আর এই রেখা গেলে ছেদ করলে চলে যেত না। এই একটা এই একটা এই একটা, বুঝতে পারছেন ছেদ বিন্দু কোনগুলা? তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, তাহলে 9টা ছেদ বিন্দু। দ্যাট মিন্স 9টা ট্রায়াঙ্গেল ডাবল গোনা হয়েছে, ওই 9টা বিয়োগ করেন তাহলে 36 থেকে 9 গেলে কত? 27টা, মানে টোটাল ট্রায়াঙ্গেল হচ্ছে 27টা। এবার কি বুঝছেন ভাইয়া? প্রশ্ন করেছিলেন মানে শাহাদাত ভাইয়া, আপনি বুঝতে পারছেন? জি আনোয়ার শাহাদাত, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে এই যে আমরা এখন যেটা শিখলাম এটা হলো মূল নিয়ম, অর্থাৎ এখানে আপনার মানে সমান সংখ্যক থাক আর না থাক সেটা কি সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আর আমরা তখনই আমরা মানে শর্টকাট ইউজ করতে পারবো n কিউবের শর্টকাট, যখন এইদিকে ঘর আর এইদিকে ঘর, মানে দাগ এই পাশ থেকে যে কটা এই পাশ থেকে সেই কটা, তখন এটা ইউজ হবে। আশা করি বুঝতে পারছেন। সবগুলো এই যে 9টা, তো 9টা মানে প্রত্যেকটা, আমি তো বলছি এটা কিন্তু বলছি, ধরেন আমি তো আগেই বললাম যে যখন এই পাশ দিয়ে আমি এই বেজের উপর নাম্বারিং করছি, দেখেন আপনি দেখেন বোঝার চেষ্টা করেন, যখন আমি এই বেজের উপর নাম্বারিং করছি এই যে 1 2 3, তার মানে কিন্তু তখন এই ত্রিভুজটা গুনছি না? অবশ্যই গুনছি। যখন আমি এই পাশ দিয়ে নাম্বারিং করছি তখন কিন্তু আমার এই যে তখন এই ত্রিভুজটা গুনছি, তার মানে এরকম কিছু, যেমন এই যে এই ত্রিভুজটা, এই যে ভালো একটা দেখাচ্ছি আপনাকে, এই ত্রিভুজটা আমি যখন এই বেজের উপর নাম্বারিং করছি তখন গুনে গেছি, দেখেন এই যে যখন এই যে 1 2 3 তখন এই ত্রিভুজটা কিন্তু নিছি। আবার যখন এই বেজের উপর নাম্বারিং করছি তখন 1 2 3 তখন কিন্তু এটা গুনছি, তার মানে এরকম মোট কতটা ত্রিভুজ আছে যা ডাবল গুণা হচ্ছে। এখন সবগুলোতে এইভাবে বের করতে গেলে একটু টাইম লাগবে, তার জন্য শর্টকাট যে কি কতগুলা ত্রিভুজ ডাবল গুণা হয়েছে, এখানে ছেদ বিন্দু যতটি ততটি ত্রিভুজ কি হয়েছে ডাবল গুণা হয়েছে। হ্যাঁ জি, কমন ত্রিভুজ, জি জি বুঝতে পারছেন কি বিষয়টা? মানে আমি বোঝাতে চাচ্ছি যে এখন আপনি যদি বলেন যে ভাই কোনটা ডাবল গুণা হলো একটু দেখান তো, হ্যাঁ দেখানো যাবে কিন্তু টাইম লাগবে, দেখানো অবশ্যই যাবে কিন্তু টাইম লাগবে। কিন্তু এর মধ্যে কিছু ত্রিভুজ আছে যা এই পাশ দিয়ে যা এই বেসগুলোর উপর দিয়ে গুণে গেছি, আবার এই বেসগুলোর উপর দিয়ে গুণে গেছি, যা আমি আপনাকে দেখাই দিচ্ছি যে এইটা এই যে এই ত্রিভুজটা, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল যখন আমি এইগুলাকে বেস করে যখন যাচ্ছি, যে এটাকে বেস ধরছি 1 2 3 তখন এটা গুনছি, কিন্তু আবার যখন এই পাশ দিয়ে বেস ধরে আসছি তখন এই বেসের উপর দিয়ে গুনছি 1 2 3 তখন এটা গুনছি। ঠিক আছে? আশা করি বুঝছেন। তাহলে সমান থাকলে আর না থাকলেও কোনো সমস্যা না, আপনারা পারবেন আমি আশা করছি। হ্যাঁ ওকে ওকে। আচ্ছা, এবার আমি আরেকটা লাস্ট ত্রিভুজের লাস্ট চিত্র, হ্যাঁ ত্রিভুজের শেষ একটা চিত্র আপনাকে দেখাচ্ছি, এটা পরীক্ষা আসছে বলে আমি এটাকে দেখাতে চাচ্ছি। আচ্ছা, কালকে ক্লাস হবে কিন্তু আগামীকাল, হ্যাঁ আগামীকাল ক্লাস হবে। আপনাদের মেন্টাল অ্যাবিলিটির যে অংশটুকু আমি বলেছি, আপনাদের কথা দেওয়া ছিল, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আর আমি চেষ্টা করছি যে মানে 10 তারিখের মধ্যে গণিতের যে অংশগুলো আছে সব ক্লোজ করে দিয়ে আমি চাচ্ছি যে 10-12 তারিখের পর থেকে কিছু পরীক্ষা মানে যেগুলো একটু যে চ্যাপ্টারগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে চ্যাপ্টারগুলো না, মানে আমি পাটিগণিত বীজগণিত এগুলো একটু ডিফারেন্ট করে দেখি কয়েকটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো, যদি সময় পাই তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে পরীক্ষাগুলো নিয়ে দিব, যাতে
আপনারা একটু প্র্যাকটিসের মধ্যে থাকেন। আর 15 তারিখের আগেই আমাদের মেন্টাল অ্যাবিলিটি যে অংশটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা শেষ করে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। এরকম তো আপনারা অনেকেই আমার উপর রাগ করেছেন, কেউ কেউ। আসলে বিষয়টা মানুষ, আমি একা মানুষ, সবকিছু করতে হয় তো, সবকিছু করে উঠতে পারছি না, গুলায় উঠতে পারছি না। রাগ করেন না, আমি আসলে ফাঁকি দিচ্ছি না, চেষ্টা করছি যতটুকু সম্ভব। পরীক্ষাটা জিওমেট্রি ক্লাস পরীক্ষা এটা দিয়ে দেন আপাতত, তারপরে যদি আমি সময় পাই আমি করে দিতে চাইছি। এটাই তো পড়াবো, আবার যদিও পড়াই করে নাই ঝামেলা, চিত্রটা ম্যাচ করতে চাই না, যদি না হয় এই সমস্যার জন্য এই চিত্রটা পড়ানো হয় না, ম্যাচ করানো টাফ। ভালো হলো না, চিত্রটা ক্লিয়ারটা মিলল না। জিওমেট্রি ক্লাস আপনাদের যেটা দিয়েছি এটা সবচেয়ে মানে এর চেয়ে তো আর ভালো করে পড়ানো পসিবল না, তারপর যদি কেউ করতে চায় অবশ্যই তাদের জন্য ব্যবস্থা করে দিই। এই একই ক্লাস পাওয়ার পড়ানো আগের আছে, যারা ক্লাস করেছে ওনারা জানেন আসলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে পড়ানো হয়েছে। আচ্ছা এবার দেখেন এখানে কতটা কি বুঝেছে, আমরা এটা কাউন্ট করবো। আচ্ছা দেখেন এখানে একটু ঝামেলাপূর্ণ এই চিত্রটা, পরীক্ষা আসা চিত্র। এখানে কয়টা ত্রিভুজ আছে আমরা যদি এটা কাউন্ট করতে চাই, প্রথমে দেখেন এখানে একটা বেসিক ফিগার আমরা খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজ। এবিসিডি চতুর্ভুজ, দেখেন এবিসিডি চতুর্ভুজে এরকম হয়ে আছে কিনা দেখেন তো সবাই। এটা যদি ছোট করে আঁকায় দেখাচ্ছি, এবিসিডি চতুর্ভুজে এরকম হয়ে আছে কিনা, এরকম হয়ে আছে, আছে কিন্তু দেখেন এই যে এইটা মাঝখান দিয়ে এটা মাঝখান দিয়ে, বলবেন যে তুই এইটা কোথায় থেকে আসলো, এই যে এবার থেকে একটু মোটা করে দিলেই বুঝতে পারবেন। তাহলে দেখেন তো কয়টা সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8, 8টা সেগমেন্ট হলে 8 দুগুণে 16, 8 গুণ 2 16টি ত্রিভুজ এখানে কিন্তু আছে। বোঝা গেছে বিষয়টা? ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 16টা ত্রিভুজ আছে এই যে ভেতরে। এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে আরো ছোট একটা এরকম ফিগার আছে, সেই ছোট ফিগারটা হলো এই যে দেখেন, ধরেন এটার নাম দিলাম এম এন ও পি। দেখছেন এম এন ও পি, এই এম এন ও পি ফিগারটাও কিন্তু এই একই ফিগার, ছোট্ট হয়ে আছে। দেখেন এই যে ওগুলা কিন্তু কাউন্ট হয়নি, ছোটগুলা কিন্তু কাউন্ট হয়নি। এম এন ও পি তে যে 8টা আছে, এই যে 1 2 3 4 5 6 7 8, তাহলে এম এন ও পি ওখানেও কিন্তু 8টা আছে, এম এন ও পি এখানেও কিন্তু 8 দুগুণ 16টা। এই যে 16 16 32টা ত্রিভুজ আমরা পেয়ে গেছি, খুব সহজ। এখন এই যে এই কোণায়, এই চার কোণায়, এই যে এই কোণায় এই একটা এই একটা, এই কোণায় এই একটা এই একটা, এই কোণায় এই একটা এই একটা, আর এই কোণায় এই একটা এই একটা, তাহলে এখানে 2টা 4টা 6টা 8টা, ওই 8টা ত্রিভুজ কিন্তু আমরা গুনি নাই কোন জায়গায়, কোনটার ভিতরে 8টা ত্রিভুজ গোনা নাই। তাহলে 4 কোণায় হচ্ছে 4 গুণ 2 কয়টা, 8টা। ঠিক আছে, 4 কোণায় 8টা ত্রিভুজ। আচ্ছা এখন দেখেন, এখন প্রশ্ন হচ্ছে আরো কিছু ত্রিভুজ আছে, এটা হচ্ছে অদৃশ্য ত্রিভুজ, দেখে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কিন্তু আপনি একটু যদি ট্রিক্স অ্যাপ্লাই করেন বুঝতে পারবেন এই বিন্দুটাকে, এই যে চারটা বিন্দু দিছি, এই চারটা বিন্দু, এই বিন্দুটাকে টার্গেট করেন। দেখেন এই বিন্দুটাকে টার্গেট করলে পুরোটা ছেড়ে দেন, পুরোটা ছেড়ে দিলে এই যে এই আয়তক্ষেত্রটুকু দেখেন তো, এই যে আয়তক্ষেত্র, হ্যাঁ, এর মধ্যে এই ত্রিভুজটা ভাইয়া গণনা করা হয়নি। দেখেন তাকায় দেখেন, এই ত্রিভুজটা গণনা করা হয়নি। কেন? এই বড় ত্রিভুজটা গণনা করা হয়েছে, যে এই বড়টা গণনা করা হয়েছে কোনটার মধ্যে, এই 8 2 16টার মধ্যে, কিন্তু ভাইয়া এই ত্রিভুজটা গণনা করা হয়নি। তাহলে এম বিন্দুকে টার্গেট করে আগাবেন। এম বিন্দুকে টার্গেট করলে এইটা গণনা করা হয়নি, এর অপোজিটেরটাও গণনা করা হয়নি, এই যে। তাহলে এম বিন্দুকে টার্গেট করে দুইটা পাইলাম, যে দুইটা গণনা করা হয়নি। এবার পি বিন্দুকে টার্গেট করেন, পি বিন্দুকে টার্গেট করে উপরের দিকে যান, মানে যেদিকে বেশি, এই যে দেখেন, এই যে এইটা গণনা করা হয়নি, গণনা করা হয়নি। এর অপোজিটে তাকান, এই যে এইটা গণনা করা হয়নি, তাহলে দুইটা। এবার ও বিন্দুকে তাকান, ও বিন্দুর অপোজিটে যান, ও বিন্দু থেকে এই দেখেন, এই যে এটা গণনা করা হয়নি। পুরোটা গণনা করা হয়েছে, যে পুরোটা গণনা করা হয়েছে, কিন্তু এই যে ছোটটুকু গণনা করা হয়নি, এটা গণনা করি। এর অপোজিটে তাকান, এই যে এটা গণনা করা হয়নি। এবার এন বিন্দুতে তাকান, এন বিন্দুতে তাকায় নিচের দিকে আসুন, এই দেখেন, এই যে এটা গণনা করা হয়নি, বুঝছেন? এবার এই ত্রিভুজের অপোজিটে, এই যে এখান থেকে এটা গণনা করা হয়নি, আর এই ত্রিভুজের অপোজিটে, এই যে এটা গণনা করা হয়নি। তাহলে এম বিন্দু থেকে দুইটা পাইছি, গণনা করা হয়নি। এন বিন্দু থেকে দুইটা পাইছি, ও বিন্দু থেকে দুইটা, পি বিন্দু থেকে দুইটা। মানে আপনি বিন্দুগুলোকে ধরে পড়লে তাড়াতাড়ি হবে। তাহলে এম, এন, ও, পি, চার বিন্দুতে 4 গুণ 2 ইজ ইকুয়াল টু 8টি। এই হলো ত্রিভুজ সংখ্যা, হ্যাঁ, আর নেই। আচ্ছা, তাহলে কতটা হলো দেখেন, তাহলে 16 আর 16 32 আর 40 আর 4 48। এইটা মুখস্থ রাখতে পারেন, পরীক্ষা আসা প্রশ্ন তো। 48টা ত্রিভুজ আছে, 48 নাম্বার অফ ট্রায়াঙ্গেলস 48। তো ভালো আছেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত রাখছি। চতুর্ভুজ কাউন্টিং আগামী দিন শেষ করে দেব, একদিনে চতুর্ভুজ শেষ করে দেব। হ্যাঁ, একদিনে চতুর্ভুজ শেষ করে দেব, মানে আগামীকাল 7:30টায় ক্লাস আছে সন্ধ্যায়। তারপর আমরা এইজ না, ব্লাড রিলেশন করাবো। ব্লাড রিলেশনের পরে আর দুইটা টপিক থাকছে, আর নৌকা স্রোত, এগুলো। হ্যাঁ, 15 তারিখের আগে করে দিতে চাইছি ইনশাআল্লাহ। আমি যদি সুস্থ থাকি, এই যতটুকু অসুস্থ আছে এটা কোনো ব্যাপার না, ঠান্ডা কাশি কোনো ব্যাপার না, আমাকে ইনশাআল্লাহ কাবু করতে পারবে না, কিন্তু জ্বর হয়ে গেলে সমস্যা। ঠিক আছে, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।